বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের গণ অভ্যুত্থান নিয়ে। বলা বাহুল্য প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্টারি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার। আসবো সেই জায়গায়। এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি, জুলকারনাইন সায়েরকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই ডকুমেন্টারি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন। আমি রাদার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করব শেখ হাসিনার সময়ে তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি, এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে জনাব তাসনিম খলিল জড়িত ছিলেন। এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেক জায়গা থেকে অনেকেই করেছি, কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবালি পড়েছে, সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে। খানিকটা সমালোচনা আছে ডকুমেন্টারিটা নিয়ে, সেটা আসবো। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ বলছেন, এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে। আমার মনে হয় সব দিক আমরা একটু বলে রাখা জরুরি। যে ডকুমেন্টারিটা নতুন কি পেলাম, শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে, কল রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে, তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা, এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল। এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয়েছে, যেটা ভেরিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি, এবং সেই যারা চেক করে, যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আল জাজিরাও সেটা করেছে। এবং আল জাজিরা আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে। এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেটা তার বিচারেও সাহায্য করবে, কারণ তিনি আমাদের হাতে আছেন। জনাব সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভড হওয়া, আবু সাঈদের ঘটনা, তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল তিনি তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান। মানে বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন। শেখ হাসিনা ভোরে ঘুম থেকে উঠে সেলাই করছেন, মাছ ধরছেন, এসব ছবি সালমান এফ রহমান তুলে আপলোড করেছেন, এগুলো আমরা দেখেছি। আমি একটা স্মৃতি শেয়ার করি। আওয়ামী লীগের নেতা, নাম বলছি না, সম্পাদক পর্যায়ে টকশো করতাম, যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, আগে পরে কথাবার্তা হতো। আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো কখনো দেখেছি, এবং একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে, যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়দিন করা যাবে। সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সেই সময়, এটা বোঝা যায়, এটা আসলে বোঝা যায়। ইনফ্যাক্ট শুধু এই সময় না, উনি ডিফ্যাক্টো, আমি 96 থেকেই খেয়াল করেছি, শেখ হাসিনা যেখানে যান সালমান এফ রহমান সাথে থাকেন। সো শেখ হাসিনা উপরে কতটা প্রভাব তার ছিল, কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায়। পরবর্তীতে তো রীতিমতো এমপি টেমপি হয়েছেন, উপদেষ্টা তিনি দীর্ঘদিনই ছিলেন। সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে, এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে। আর আবু সাঈদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে। আমি প্রত্যেককে আহ্বান জানাবো, এটা ইংরেজিতে এসেছিল প্রথম, পরে এটাকে বাংলায়ও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে এটা। আবু সাঈদের পুরো এই সময়টার একটা অসাধারণ ট্র্যাকিং আছে, একজন জার্নালিস্ট আবু সাঈদকে ফলো করছেন, এবং আবু সাঈদের যে জিনিসটা আমরা আসলে আগে জানতাম না, সেটা এখানে জানতে পারলাম, যে আবু সাঈদকে টার্গেট করা হয়েছিল। তাকে প্রথম অনেকজন পুলিশ মিলে ঘিরে ধরে পেটাতে যায়, তারপরও রক্তাক্ত অবস্থায় আবু সাঈদ এগিয়ে যায়, দৌড়ে যায়। মানে সাঈদের বীরত্বের একটা অংশ আমরা দেখেছি বুক পেতে দেয়া বুলেটের সামনে, কিন্তু এর আগে থেকেই তার বীরত্ব চলছিল, অকল্পনীয় বীরত্ব চলছিল। এটা চমৎকার অসাধারণ ডকুমেন্টেশন এখানে আছে। শেখ হাসিনার নতুন কিছু অডিও আমাদের সামনে আসলো, এগুলোও গুরুত্বপূর্ণ। তিনি ছাত্রলীগের সাথে কথা বলছেন, ছাত্রলীগ তাকে নানান রকম তথ্য দিচ্ছে, ছাত্রলীগের নেতা। এবং শুধু সেটা না, ইন্টারনেট বন্ধ করা নিয়ে যে মিথ্যাচার হয়েছিল, এগুলো আমরা জানি, অনেক আগে থেকেই জানি, এগুলো কে বন্ধ করেছে, কী করেছে। এগুলো নাশকতার জন্য হয়নি, এগুলো আসলে বন্ধ করা হয়েছে, সেগুলো আমরা জানতে পারি। বিটিআরসি কীভাবে নির্দেশনা দিয়েছে সেই ডকুমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু আমার কাছে একটা জিনিস, মানে এর মধ্যে যারা স্বজন হারিয়েছেন, এক ভাই, একজন শহীদের বোন এসছেন, কথা বলেছেন, আবু সাঈদের পরিবার কথা বলেছেন, কিন্তু একজন রীতিমতো টিন সন্তানের, মেয়ে সন্তান, কন্যা সন্তানের বাবা কথা বলছিলেন একটা পর্যায়ে। আমি বিশ্বাস করি
তার কান্নার সাথে আমরাও কাঁদবো। মানে স্বজন হারানোর বেদনা বলে একটা কথা আছে, যেটাকে শেখ হাসিনা ডেরোগেটরি বানিয়ে ফেলেছেন, একটা ফাজলামতে পরিণত করেছিলেন। তার বিভৎস স্বৈরাচার চাপিয়ে দেওয়ার জন্য নাকি কান্না কেঁদে, মায়া কান্না কেঁদে এগুলো উনি বলতেন। আমরা জানি তার পরিবারের যে ঘটনা ঘটেছে ডিজাস্টারাস, কিন্তু উনি বছরের পর বছর, বছরের পর বছর এটাকে আসলে ব্যবহার করেছেন মানুষের সামনে। কিন্তু এটা ট্রু স্বজন হারানোর বেদনা, মানে গুলি খাওয়ার পর তার কন্যা তাকে শেষবার ফোন করে এবং জানায় সে আর বাঁচবে না, তার ডেড বডিটা যাতে নিয়ে যায়। এরকম আরও কত গল্প আছে, আমি জানি না আমাদের এই গল্পগুলো আমরা ধারণ করছি কি না। আমাদের মানে এই ডকুমেন্টেশনগুলো একটা আল জাজিরা করছে, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে শহীদ হয়েছেন, যারা শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার এই বাহিনীগুলোর আক্রমণে, হামলায় এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারগুলোর অনুভূতিগুলো, তাদের বক্তব্যগুলো ডকুমেন্টেশন করে রাখা দরকার। যারা আহত আছেন, মানে এখন তো ভিডিওর যুগ, এগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডকুমেন্ট রক্ষা করা দরকার আছে। কারণ এর মধ্যেই মিথ্যাচার শুরু হয়েছে। ডকুমেন্টারিটা শেষেই দেখা যাবে যা হয় সচরাচর, প্রত্যেকটা অভিযোগ অস্বীকার করছে শেখ হাসিনা বা তার দলের লোকজন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা আবারও হতে পারে। সো এই ডকুমেন্টারিগুলো শুধু ডকুমেন্টেশন করা না, আমাদের হাতে যে ফুটেজগুলো আছে, আমি জানি না, সত্যিই জানি না আমাদের সরকার কোনো আর্কাইভিং সিরিয়াসলি করছে কিনা। আর্কাইভিং করলেই হবে না, এগুলো প্রত্যেকটা ডিজিটাল ফরেন্সিক করে এগুলো যে অথেন্টিক, এটা আমাদের দেশেও না, প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠিত জায়গা থেকে এগুলোকে ভেরিফাই করে, যত টাকা খরচ হয় এগুলো ভেরিফাই করে তারপর আর্কাইভিং করা দরকার। এবং এগুলো যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো উল্লেখ করে দেওয়া দরকার আছে, আমি মনে করি। কারণ আমি প্রায় একটা কথা বলতাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কপাল খারাপ। কপাল খারাপ হচ্ছে এই অর্থে, এমন যুগে এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন যেগুলোর প্রচুর ডেটা আমাদের হাতে রয়ে গেছে, ছবি, ভিডিও, এখানে দেখেছি আমরা, এছাড়াও দেখেছি, জানি। সো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে এটা শেখ হাসিনা, এবং শেখ হাসিনা তো আসলে সম্ভব না, নো ওয়ে, একদম বলেই দিতে পারি, চটটট না, কোনোভাবেই উনি এদেশে আর আসবেন না। উনি মারা যাবেন ওনার প্রভুর দেশ ভারতে, প্রতিদিন মৃত্যু যন্ত্রণা পেতে পেতে। এই ভিডিওতে, এই ডকুমেন্টারিতে আছে যে শেষে তিনি রাগে, ক্ষোভে, দুঃখে হাউমাউ করে কেঁদেছেন। খুব ভালো লাগতো এই সিনটা যদি দেখতে পারতাম। যাই হোক, উনি এটা করেন, এখনও করেন, উনি ঘুম ভেঙে ওঠে কাঁদেন, আমি জানি। কারণ তার মরে যাওয়ার চেয়ে আরও বেশি ডিজাস্টারাস ব্যাপার। এখানে পুলিশ এবং বিশেষ করে একজন মিলিটারি অফিসারের ব্রুটালিটি, তার গুলি করার ভিডিও আমরা আগে দেখেছি, তার কথা এসছে, আমাদের সেনাপ্রধান এসছেন, সেই সময়কার ঘটনাগুলো তিনি জানিয়েছেন। এবং আমরা এখনও মনে করি সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ওই যে লাস্ট যে বড় বৈঠকটা হলো, সভাটা হলো, সেখানে মিড টু লোয়ার লেভেল অফিসার্স যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, সেটার তথ্য এসছে সামনে। এবং তিনি খুব চমৎকারভাবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা জনগণের পক্ষে নিতে পেরেছেন, এটা আমাদের আবার স্মরণ করিয়ে দেওয়া হলো। শেখ হাসিনার কল রেকর্ডে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো তিনি নাকি 50টা ফোন ব্যবহার করতেন, এবং কখনো কখনো তাকে বলা হয়েছে যে এটা তো রেকর্ড হচ্ছে, শি ওয়াজ সো ডেসপারেট, উনি বলেছে উনি কেয়ার করেন না। কিন্তু শেষ পর্যন্ত আমাদের হাতে আসলে এই জিনিসগুলো আসলো, বিশেষ করে তার লেথাল ওয়েপনের গুলি করে হত্যা করার কথা। প্রশ্ন হচ্ছে এগুলো রেখে আমরা আসলে কি করব, এই আলাপটা যদি করি, ট্রু আওয়ামী লীগের লোকজনের এরপরও বোধোদয় হবে না যে এই মানুষগুলো ব্লাইন্ড আওয়ামী লীগ সমর্থন করে, এখনও আছে, খুবই দুঃখজনক, কিন্তু আছে। কিন্তু এই ডকুমেন্টগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের চেষ্টা থাকবে, শুধু আইন করে না। আওয়ামী লীগের কেউ কেউ মতাদর্শ বলে, মুজিববাদ বলে, ফ্যাসিবাদ বলে, সরি, আওয়ামী লীগ একটা ডাকাত, একটা মাফিয়া, একটা ক্রিমিনাল গ্যাং ছিল। ও কী ক্রাইম কীভাবে করেছে, এই ডকুমেন্টগুলো করে রাখা দরকার, যাতে ভবিষ্যতে প্রজন্মগুলো যারা এখনও আছে, ছোট আছে, বেড়ে উঠবে, যারা জন্মাবে, আমরা যুগ যুগ ধরে এই জিনিসগুলো যাতে সামনে নিয়ে আসতে পারি। এই ডকুমেন্টগুলো সেই কারণে মূলত কাজে লাগবে। যেই আওয়ামী লীগরা এখন আছেন, ওনারা আস্তে আস্তে অনেকেই বুড়ো হবেন, বুড়ো আছেন, মারা যাবেন, অনেকেই হয়তো পাল্টাবেন না, কিন্তু আমরা পলিটিক্যালি, আইডিওলজিক্যালি আওয়ামী লীগকে যতটা সম্ভব অপ্রেস করে রাখা, সেই চেষ্টা করব। আবারও বলছি, এটা গণতান্ত্রিক পন্থায় সেই চেষ্টা করবো, এবং এই জিনিসগুলো কাজে লাগবে। ফাইনালি যে সমালোচনাটা, সেটা নিয়ে একটু কথা বলি। ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই ভিডিওতে জনাব সাদিক কায়েম এসছে। মানে সাদিক কায়েম, আগেও আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছিল, সেখানে তাকে কিছু ছবিতে দেখা যায়, এবং উনি অ্যাক্টিভ ছিলেন।
এবং ভেতরে অনেক কাজও করে থাকতে পারেন, আমি নিশ্চিত নই। উনি অবশ্যই এটা একটা অ্যাক্টিভ পার্ট, কিন্তু উনি তার পরিচয় দেওয়ার পর উনি আমাদের সামনে পরিচিত হলেন। পর আমি মিলিয়ে দেখেছি কোনো কোনো জায়গায় সাদিক কায়েম তো ছিলেনই, ঠিক আছে, কিন্তু শুধু তাকে দিয়ে স্টুডেন্টদের দিকেরগুলো বর্ণনা করানোটা অনেকের কাছে প্রবলেম্যাটিক মনে হয়েছে, আমার কাছেও হয়েছে, সত্যিকার অর্থেই হয়েছে। মানে নাহিদ ইসলাম, আমি সবসময় বলি এই মুভমেন্টের পোস্টার বয়, যাকে নিয়ে আর কোনো ভ্যারিফিকেশনের প্রয়োজন নেই। সাদিক কায়েম কদ্দুর কী করেছে এটা ওর বয়ান, তার বয়ান, এগুলো তো রেকর্ডেড না। আমরা দেখেছি তার পক্ষে ও বলছে, সে বলছে, বা আরও কারো পক্ষে নানান রকম কথাবার্তা আসছে। এগুলোও ইতিহাসের অংশ হিসাবে থাকবে, কারণ ইতিহাসে সব কিছু প্রকাশ্যে ঘটে না, অ্যাগ্রি। কিন্তু যেটার ডকুমেন্টেশন আছে, যেটার প্রমাণ আছে আমাদের হাতে, নাহিদ ইসলাম ছাড়া আরও যে কয়েকজন আছে তাদের যে কেউ অথবা এগুলো ভাগ করে দেওয়া যেতে পারতো কয়েকজনকে, কিছু কিছু অংশ। এত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টারিতে তাদের অনেকেরই অংশগ্রহণ থাকা দরকার ছিল। আমরা যারা সে সময়, শুধু পুরুষ না, নারীদের মধ্যেও কেউ, আমি এই মুহূর্তে উমামা ফাতেমার কথা মনে পড়ছে, খুবই ভাইটাল রোল প্লে করেছেন। বা ওই যে ছজনকে ধরে নিয়ে যাওয়া হলো, এদের আরও কিছু ইনভলভ করলে ভালো হতো, কিন্তু এটা একচ্ছত্রভাবে সাদিক কায়েম ন্যারেট করে গেছে। তাতে এই পারসেপশন তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে যে সাদিক কায়েমই এখানে সবচেয়ে কী রোল প্লে করেছেন। এই জিনিসটার সমালোচনা হচ্ছে, আমি মনে করি এটা সমালোচনার যোগ্য। এটা না থাকলেই ভালো হতো এই ডকুমেন্টারিটা। আমি তাকে বাদ দিয়ে দেওয়ার কথা বলছি না, তার সাথে আরও কয়েকজনকে রাখলে ভালো হতো। এই অসাধারণ ডকুমেন্টারিটার পার্ট যদি তাদেরকে করতে পারতাম, তাদের জন্য আমাদের একটা চমৎকার রেকগনিশন। শুধু নাহিদ ইসলাম না, আরও হাসনাত সার্জিস, যতজনকে সম্ভব, বা ক্রাইসিসের সময়গুলোতে জনাব কাদের রোল প্লে করেছেন মনে পড়ে যদ্দূর, এরকম যারা করেছেন প্রত্যেককে, কয়েকজনকে কিছু কিছু অংশ করে যদি বলতে দেওয়া হতো, দ্যাট উড হ্যাভ বিন দ্য বেস্ট। বাট স্টিল এটা একটা অসাধারণ কাজ। আল জাজিরার টিমকে আমরা ধন্যবাদ জানাই, জুলকারনাইন স্যারকে ধন্যবাদ জানাই। আমরা চাই বাংলাদেশেও এই ধরনের কাজ, এই মানের কাজ হবে। করা যাবে না চাইলে তা না, এটা করা সম্ভব। কিন্তু আমাদের আসলে এটাই ফ্রাস্ট্রেশনের জায়গা। আমরা এই ঘটনার পর থেকে প্রায় বলছি যে আমাদের প্রচুর ডকুমেন্টারি বানানো উচিত, ফিকশন বানানো উচিত, আমাদের গল্প লেখা উচিত, আমাদের কবিতা লেখা উচিত, আমাদের গান বাঁধা উচিত। সেই অর্থে তেমন কিছু হচ্ছে না। আমরা জুলাইকে যদি চাঙ্গা রাখতে চাই, জুলাইকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লার্নিং হিসেবে রাখতে চাই, জুলাইকে যদি আমরা আওয়ামী লীগের এই মাফিয়াতন্ত্র ফিরে আসার চেষ্টার ব্যারিয়ার হিসাবে তৈরি করতে চাই, তাহলে এগুলো লাগবে, যত বেশি সম্ভব এগুলো লাগবে।